আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের গল্প প্রাপ্তি ইসলামিক গল্প পর্ব ৪। চলুন নূরের আয়নার প্রতিদিন আলোর গল্প শুনি ইনশাআল্লাহ। বিশ্বাসের শক্ত প্রাচীরে ধোকার নির্মম আঘাতগুলো তখনও সজীব। দগদগে ঘা জানান দিচ্ছে কারো পৈশাচিক নিষ্ঠুরতার। নিষ্ঠুর অতীত থেকে নিজেকে টেনে হিঁচড়ে বের করে একই আঘাত সে দেয়ালের পক্ষে সহ্য করা কঠিন বটে। কঠিন হলেও সেটা ঘটেছে। মায়া ভালোবাসা দিয়ে ঢেকে রাখা ভাঙা দেয়ালের পলেস্তারা খসে খসে পড়ছে, উকি দিচ্ছে ভাঙনগুলো। আচ্ছা, মানুষ ভাঙা জায়গায় আঘাত হানতে এত ভালোবাসে কেন? কোন সে কারণে তাকে বারবার এমন পরিস্থিতির শিকার হতে হচ্ছে? সে তো তাকে সম্মান দিতে চেয়েছিল, মনের কোণে ছোট্ট একটা জায়গা তার নামে বরাদ্দ করতে চেয়েছিল, কিন্তু তার অতীত অনুভূতির সজীব স্মৃতিগুলো পথরোধ করে দাঁড়াল। ডায়েরির লেখাগুলো নিয়ে গভীর ভাবনায় মজে আহমাদ। ৩ লাইনের ওই লেখা বিশ্লেষণ করলে বোঝা যায় উদ্দিষ্ট ব্যক্তি আজ মাহিবার জীবনে অনুপস্থিত, কিন্তু তার জন্য জমিয়ে রাখা অনুভূতির পাহাড় আজও দৃঢ় পদে দাঁড়িয়ে আছে মাহিবার মনোরাজ্যে। মনের জমিনে একজনকে রেখে মেয়েটা তার সাথে কিভাবে থাকবে? যদিও সেটা অতীত, কিন্তু বর্তমানে সেই অতীত তার মনের শান্তি কেড়ে নিয়েছে। চোখ বুঝলেও প্রশান্তির ঘুম আসার বদলে শ্রান্তিময় চিন্তা মস্তিষ্কে ভর করছে। ১ মিনিট, সেই বা মেয়েটাকে নিয়ে এমন গভীর চিন্তা করছে কেন? কাল রাতেই তো তাকে জানিয়ে দিয়েছে দুজনার পথ ভিন্ন হবে, যে যার মতো থাকবে। তবে সে কেন মেয়েটার ব্যাপার নিয়ে চিন্তিত হচ্ছে? চোখ খুলে কপালের দিকের চুল মুষ্টিবদ্ধ করে ধরে, মাথা নাড়ে দুদিকে। না, মেয়েটাকে নিয়ে আর ভাববে না। এদিক ওদিক তাকাতেই চোখে পড়ে আয়েশাকে। আস্তে আস্তে দরজার দিকে যাচ্ছে। ভ্রু কুচকে তাকায় আহমাদ। মেয়েটা এমন চোরের মতো করে হাঁটছে কেন? আয়েশা! পরপরই গলা খাখারি দেয় আহমাদ। নিচের কাছেই নিজের স্বর ভারী লাগে। চমকে পিছু ফিরে যায় আয়েশা। ইস, দাদাভাই জেগে গেল। স্বর নরম করে আহমাদ ডাকে, এখানে আয়। মলিন মুখে আহমাদের দিকে পা ফেলে আয়েশা। মূলত সে এসেছিল এই ঘর থেকে একটা জিনিস নিতে। আহমাদকে ঘুমোতে দেখে আস্তে আস্তে কাজ সেরে চলে যাচ্ছিল। সে যে জেগে যাবে এটা তো মেয়েটাই বুঝতে পারেনি। আহমাদের ধার ঘেঁষে দাঁড়াতেই আয়েশার হাত ধরে তাকে নিজের কোলে বসিয়ে জড়িয়ে ধরে আহমাদ। আমার ময়না পাখি কি বেশি রাগ করেছে? মুখ নিচু করে রাখে আয়েশা। যত জোরে একটা ধমক দিয়েছে এত সহজেই সে গলবে নাকি? আয়েশার কোমল চিবুকে ঠোঁট ছুঁয়ে আহমাদ আলিঙ্গন শক্ত করে বলে, সরি পাখি, ভুল হয়ে গেছে, আর এভাবে বকব না, প্রমিস। তবুও কথা বলে না আয়েশা। অভিমানের গাঢ়ত্ব বুঝতে পেরে আহমাদ আলিঙ্গন মুক্ত করে বলে, এই যে কান ধরেছি, উঠবস করব? টলমলে চোখে ফিরে তাকায় আয়েশা। আদুরে কণ্ঠে আহমাদ বলে, করি। আহমাদের গলা জড়িয়ে ধরে আয়েশা। মেয়েটা নাক টেনে চলেছে সমানে। স্মিত হাস্যে বুকে জড়িয়ে নেয় সন্তান সম বোনকে। সে তো বাবাকে দেখেছে, বাবার ছায়া পেয়েছে, 16 বছর বাবার তত্ত্বাবধানে থেকেছে। কিন্তু এই ছোট্ট মেয়েটার জন্মই হয়েছে এতিম পরিচয়। না কোনোদিন বাবার ছোঁয়া পেয়েছে, নাইবা কোনোদিন বাবা বলে গাল ভরে কখনো ডাকতে পেরেছে। এই ছোট্ট মনটাকে কখনো দুঃখ দেওয়ার কথা ভাবতেও পারে না আহমাদ। আরে দুলাভাই, কেয়া হালচাল? হ্যাঁ? আগমনী স্বরের পানে চোখ ঘোরায় আহমাদ। হেলে দুলে আসছে মাহিদ। বিব্রত হাসে আহমাদ। ছেলেটার সাথে এখনো ভালো করে কথা হয়নি। এই তো ভালো, তোমার কি অবস্থা? ফার্স্ট ক্লাস ছিলাম দুলাভাই, কিন্তু আপনার বউ আসায় 1 ধাপ ডিমোশন হয়েছে, এখন 2nd ক্লাসে আছি। আয়েশার হাতের চকলেট দেখে আহ্লাদ করে মাহিদ বলে, শুধু নিজের বোনের জন্যই চকলেট এনেছেন, আমার জন্য আনেননি দুলাভাই? অস্বস্তিতে পড়ে যায় আহমাদ। মাহিদ 8-এ পড়ে, এই তথ্য তার জানা আছে। 8 পড়ুয়া কোনো ছেলে যে চকলেটের জন্য বায়না ধরতে পারে এই ধারণা তার ছিল না। বিব্রত ভঙ্গিতে সে বলে, তুমি চকলেট পছন্দ করো? আপনি যা দিবেন তাই পছন্দ দুলাভাই। বারবার দুলাভাই ডাকে জড়সড় হয়ে যাচ্ছে আহমাদ। নতুন এবং অস্বস্তিপূর্ণ এই ডাক পছন্দ হচ্ছে না তার। আচ্ছা, তুমি আমাকে দুলাভাই না ডেকে অন্য কিছু ডাকো। কেন দুলাভাই? না, এমনি, কেমন লাগছে শুনতে। মাহিদের শিরায় শিরায় দুষ্টুমি। তার আজকে টার্গেট আহমাদ। ভগ্নিপতির অবস্থা আজ সে টাইট করবে। আপনার কি হয় দুলাভাই? নিষেধ করার পর যেন দুলাভাই ডাকার জোর বেড়েছে। আয়েশার দিকে তাকিয়ে দেখে মেয়েটা হাসছে। ভাইয়ের দুর্দশায় মজা পাচ্ছে সে। খানিকক্ষণ ভেবে চিনতে অন্য কিছু বলতে না পেরে
ইতস্তত করে আহমদ বলে, শালা। হায় 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 করে মাহিদ বলে, আপনি আমাকে গালি দিলেন দুলাভাই? চমকে উঠে বলে আহমদ, কই, এই তো মাত্র বললেন। আশ্চর্য, কি বললাম? এবার যুক্ত হয়ে আয়েশা, তুমি মাহিদ ভাইয়াকে শালা বলেছ না? এটাই তো গালি। তুমি গালি দাও দাদা ভাই। বাসায় যেই আম্মুকে বলবো তুমি ভাবিমনির ভাইকে গালি দিয়েছ। হতভম্ব হয়ে যায় আহমদ। সে কি শালা গালি হিসেবে বলেছে নাকি নিজে থেকে বলেছে? দুঃখমাখা কণ্ঠে মাহিদ বলে, খাইয়ে পড়িয়ে আপনার বউকে হৃষ্টপৃষ্ট বানিয়ে দিলাম। এটা বাদ দিলে ওকে যে এতদিন সহ্য করে নিজেদের কাছে রেখেছি, বাড়ি থেকে বের করে দেইনি, এই জন্য হলেও তো আপনি আমার প্রতি একটু কৃতজ্ঞ হবেন দুলা ভাই। আর আপনি কিনা আমাকে গালি দিলেন? আমি অনেক কষ্ট পেয়েছি দুলা ভাই। হতাশ হয়ে প্রস্থান নেয় মাহিদ। তার পিছু পিছু যায় আয়েশা। থেকে যায় হতভম্ব আহমদ। বিড়বিড় করে বলে, আশ্চর্য। দরজা পার হতেই আয়েশাকে জেকে ধরে মাহিদ। এই যে বিআইন সাহেব, আমাকে দুটো চকলেট দেন না। ভ্রু কুচকে তাকায় আয়েশা। এটা আবার কেমন ডাক? বিআইন সাহেব আবার কি জিনিস? আপনাকে আমার চকলেট কেন দিব? আমি আপনার বিআইন সাহেব, তাই দিবেন। আমার কোন ছেলেকে আপনার মেয়ের সাথে বিয়ে দিয়েছি? ঘরের দিকে দৃষ্টি দিয়ে সেদিকে ইশারা করে মাহিদ বলে, ওই যে ওই ছেলের সাথে আমার একমাত্র বোনের বিয়ে দিয়েছেন। দিন না চকলেট। একটা চকলেট দিতে বিআইনের মন দেখি সরিষা দানার মতো ছোট। নাক মুখ কুচকে তাকায় আয়েশা। এই ছেলেটা একটা পাগল। আপনি আমার ভাবিমনির সাথে মারামারি করেছেন, আপনার সাথে আমার কোনো কথা নেই। দেখি সরেন তো। কোনো কথা না শুনি পাশ কাটিয়ে চলে যায় মেয়েটা। মাহিদ হাঁ করে চেয়ে থাকে। দুমদাম কিল ঘুষি নিজে খেল, ওই রাক্ষসীকে কখন মারল? কি পোল্টিবাজ মেয়ে! ভাবিমনি, তুমি বোরখা কেন পরো? বিছানা গোছাতে গোছাতে তার বোরখা নিয়ে নাড়াচাড়া করতে থাকা আয়েশার দিকে চাইল মাহিবা। ও ভাবিমনি, বলো না। হাতের কাজ শেষ করে ছোট্ট মেয়েটাকে কাছে টেনে নিল মাহিবা। আসো বলছি। আদরে বিড়াল ছানার মতো মাহিবার সাথে লেপটে যায় আয়েশা। আয়েশার চুল আছড়াতে আছড়াতে মাহিবা বলে, ধরো তোমার কাছে খুব দামি কিছু আছে। যেমন ধরো হীরা, সোনা, এমন কিছু। হীরা কি? ডায়মন্ড? হ্যাঁ, ডায়মন্ড। এখন তোমার কাছে থাকা ওই ডায়মন্ড তুমি কিভাবে রাখবে? আম্মু যে বক্সের ভিতর গয়না রাখে ওখানে রাখব। বক্সের ভেতরে কেন রাখবে? ওমা, দামি জিনিস তো লুকিয়ে রাখতে হয়। মুচকি হেসে মাহিবা বলে, মেয়েরা এর থেকেও মূল্যবান। নবীজি বলেছেন, দুনিয়ায় একজন মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হতে পারে একজন নেককার স্ত্রী। তাহলে বলতো, যে দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ, তাকে কি লুকিয়ে রাখতে হবে না? হবে তো। এই জন্যই আমি বোরখা পরি। এটা এমন একটা আবরণ যা মূল্যবান মানুষকে কুদৃষ্টি থেকে বাঁচাতে সাহায্য করে। বুঝতে পেরেছ? হ্যাঁ। কিন্তু আপাই তো বোরখা পরে না, ও কি মূল্যবান না? এক কাঁধে বেনি ঝুলিয়ে অপর পাশের এলোমেলো চুলে হাত দিয়ে মাহিবা বলে, অবশ্যই মূল্যবান, কিন্তু বিশেষত্বের একটা ব্যাপার আছে। যারা নিজেদের আবৃত করে রাখে তাদের মাঝে বিশেষ একটা ব্যাপার আছে। আছে না? মাথা নাড়িয়ে সম্মতি জানায় আয়েশা। মাহিবা যোগ করে, ডায়মন্ড না ঢেকে রাখলে কি তার মূল্য কমে? কমে না, কিন্তু নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যায়। অনেকে নিজের মূল্য বুঝতে পারে না নিজের কদর। নিজেকে নিয়ে হেলাফেলা করে। এতে তার নিজেকে নিয়ে ঝুঁকি তৈরি হয়। বিপদে পড়ার আশঙ্কা থাকতে পারে। বুঝেছ? হ্যাঁ। দুই বেনি করার শেষে মাহিবা উঠতে গেলে তার হাত ধরে ফেলে আয়েশা। ছোট্ট আদলে দৃষ্টিপাত করলে মেয়েটা আকুতি নিয়ে বলে, তুমি একটু আপাইকে বোঝাবে যেন ও বোরখা পরে, না হলে যদি বিপদে পড়ে। সীমাহীন আনন্দ ঘিরে ধরে মাহিবাকে। আয়েশার মুখের সংখ্যা তাকে স্বস্তি দেয়। বার্তা জানায় আগাম দিনের প্রস্ফুটিত ফুলের। বোঝাবো আয়েশু, অবশ্যই বোঝাবো। মেয়েকে খুব গুরুত্বর ভঙ্গিতে ডেকে কাছে বসিয়েছেন মালা বেগম। মায়ের এমনতর ডাকে মাহিবাও দ্রুততার সাথে এসেছে। ভ্রু কুঁচকে কতক্ষণ বসে থাকেন মালা বেগম। এমন নীরবতায় অধৈর্য মাহিবা কিছু জিজ্ঞেস করতে গেলে মালা বেগম বলেন, ওই বাড়িতে উল্টাপাল্টা কিছু করছিস না তো? হতবিফল মাহিবা বলে, ম্যা না করে বল, কোনো খিচুড়ি পাকাচ্ছিস না তো? মা, আমাকে তোমার কি মনে হয়? নিজের সম্পর্কে মায়ের এমন ধারণায় হতাশ মাহিবা। তার আশাহত কণ্ঠের বিপরীতে মালা বেগম তড়িৎ উত্তর দেন, আমরা কাঠের ঢেকি। মাহিবার হতাশ মন ভেঙে দুভাগ হয়ে যায়। মায়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে নাক টানতে শুরু করে। দুম করে পিঠে মারেন মালা বেগম। একদম নাটক করবি না। নাক টানা থামিয়ে পিঠে হাত ডলতে ডলতে মাহিবা হাহাকার করে বলে, আজকে আমাকে 2 বার মেরেছ আম্মু। আরো মারব। যা জিজ্ঞেস করে ঠিকঠাক বল। না। কি না? বলবি না? আবার মারার জন্য হাত ওঠাতেই মাহিবা ছিটকে সরে যেয়ে বলে,
আরে কিছু উল্টাপাল্টা করছি না, তাই না বললাম। শান্ত হন মহিলা। আচ্ছা, এদিকে আয়। মেয়েকে কাছে টেনে নেন, মাথায় হাত বুলিয়ে কঠোর স্বর নালন করে বলেন, তোকে আর এক বাড়ি পাঠিয়ে দিয়েছি মা। সেটা আমাদের জন্যে আর এক বাড়ি হলেও কিন্তু তোর নিজের বাড়ি। ওখানকার মানুষগুলো তোর নিজের। ওদের আপন মনে করেই সব কাজ করবি। কখনো ননদ শাশুড়িকে বোঝা ভাববি না। তোর বাবাকে, আমাকে শ্বশুর শাশুড়ি হিসাবে যেমন দেখতে চাস, তোর শাশুড়িকে তেমনভাবেই সেবা করবি। মনে রাখবি, তোর ব্যবহারে আমাদের শিক্ষা ফুটে ওঠে। মানুষ যেন বলতে না পারে আমরা তোকে কুশিক্ষা দিয়ে বড় করেছি। জামাইয়ের সাথে সবসময় মিলেমিশে থাকবি। দুটো হাড়ি একসাথে থাকলেও শব্দ হয়। আর এ তো জলজান্ত মানুষ। মন কষাকষি হবে, ঝগড়া হবে, কিন্তু কখনো রাগের বসে কাউকে ছোট করে, অসম্মান করে কিছু বলবি না। মনে থাকবে? ঘাড়কাত করে এক বাক্যে সম্মতি দেয় মাহিবা। মায়ের হাত শক্ত করে চেপে ধরে বলে, আমার অনেক ভয় লাগে মা। ওখানে সবাই অপরিচিত, কেমন কেমন লাগে। বুকটা হু হু করে ওঠে মালা বেগমের। হাহাকার চেপে রেখে বলেন, ভয় কিসের মা? ভয় নেই। আজকে অপরিচিত, কালকে পরিচিত হয়ে যাবে। তোর মা, নানি, দাদি, শাশুড়ি সবাই এই জায়গা পার করে এসেছে, তোকেও পার করতে হবে। ওখানে সব জামাইয়ের নিজের লোক। তাদের যত আপ্যায়ন করবি, নিজের মনে করবি, জামাইয়ের মনে তোর জন্য তত জায়গা তৈরি হবে। পুরুষ মানুষের মনের নরম জায়গা এই পরিবার। তোর দাদির সাথে আমার কত ঠোকাঠুকি হতো, কিন্তু তোর বাবাকে আমি এসব বলতাম না। সবসময় মায়ের নামে নালিশ করলে আমার সম্পর্কে তার ধারণা বিষিয়ে যেত। যতই হোক, মা তো মাই, কিন্তু আমি তো পরের বাড়ির মেয়ে। তখনও জায়গা অত শক্তপোক্ত হয়নি। এই তোর শাশুড়ি কেমন রে? কথাবার্তা ভালো তো? উচ্ছল হয়ে পড়ে মাহিবার মন। প্রফুল্ল হেসে বলে, একদম ফার্স্ট ক্লাস। মেয়ের হাসি মুখ দেখে স্বস্তি পান মালা বেগম। ফের বলেন, যাক, ভালো হলেই ভালো। তাও ঝগড়া টগড়া হলেই জামাইয়ের কাছে বলতে যাবি না, তোর দোষ না থাকলেও। সমস্যা বেশি সিরিয়াস হলে তখন বুদ্ধি খাটিয়ে বলবি, যেন এমন মনে না করে যে শাশুড়ির নামে নালিশ করতে গেছিস। বুঝেছিস? সংসার একটা যুদ্ধক্ষেত্র রে মা। কখনো তুই আঘাত পাবি, আবার কখনো কাউকে আঘাত দিবি। এখানে বুদ্ধি আর ধৈর্যই আসল তলোয়ার। নিজের অধিকার আদায়ের আগে নিজের দায়িত্ব পূরণ করবি। আল্লাহর কাছে যেন বলতে পারিস তোর কাজ তুই করেছিস। মানিয়ে নেয়ার চেষ্টা করতে থাকতে হবে। এক গ্লাসের পানি আর এক গ্লাসে ঢাললে কি গ্লাসের আকার পাল্টায়, নাকি পানির? পানির। তুই হলি সেই পানি। এই সমাজে মেয়েদের মানিয়ে নেয়ার দায়িত্ব বেশি। ভাগ্য ভালো থাকলে জামাইও মানিয়ে নেয়ার চেষ্টা করবে। মাথার ভিতরে গেঁথে নে মাহিবা, স্বামীর সংসারে স্বামীর সাথে মন না মেলাতে পারলে কিন্তু বাকি সব ফেউ। মনোযোগের সাথে প্রত্যেকটা কথা শুনতে থাকে মাহিবা। মনে উদ্রেক হওয়া প্রশ্নের উত্তর জানতে বলে, কিন্তু স্বামী যদি খারাপ হয়? মনে মনে আটকে উঠল নিজেকে যথাসম্ভব শান্ত রেখে মালা বেগম বলেন, আমরা কেউই 100-100 না। ভালো খারাপ সবার ভেতরেই আছে, কিন্তু সমস্যা হলো নিজের খারাপটা কেউ দেখে না, দেখলেও মানতে চায় না। কিন্তু তুই এমন হবি না। যখনই বুঝবি তোর কোনো কাজ খারাপ হয়েছে, এক কথায় স্বীকার করবি, গো ধরে থাকবি না। উল্টো দিকের মানুষটার খারাপ গুণের থেকে ভালো গুণের দিকে বেশি মনোযোগ দিবি। যদি বলে ঠিক করা যায় তাহলে বলবি, না হলে কৌশল অবলম্বন করবি। আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাইবি। আর স্বামী যত খারাপই হোক, ফেরাউন তো আর হবে না। তোর থেকেও কেউ অসুখী ছিল এই কথা ভেবে ধৈর্য ধরবি। কিছুক্ষণ থেমে নিচু গলায় প্রশ্ন করেন, জামাই কেমন রে মা? প্রশ্নের ভিতরে থাকা ভয়, আতঙ্ক, উত্তেজনা আঁচ করতে পারে মাহিবা। প্রথম রাতের ঘটনায় ধৈর্যের প্রলেপ লাগিয়ে মুখে হাসি টেনে বলে, একদিনে কি আর অনেক কিছু বোঝা যায়? তাও যতটুকু বুঝেছি ভালো, আলহামদুলিল্লাহ। মায়ের মন হয়তো কিছু আঁচ করতে পারে। একই প্রশ্ন যখন শাশুড়ির কাছে করা হয়েছিল তখন মেয়ের উৎসাহ চেহারা তিনি খেয়াল করেছেন, কিন্তু জামাইয়ের বেলায় মুখটা এমন করে রেখেছে কেন? তৎক্ষণাৎ শাহেদ সাহেবের আগমনে আলোচনা থেমে যায়। বাবার নির্দেশে ঘরের দিকে পা বাড়ায় মাহিবা। আম্মাদ শটান হয়ে শুয়ে আছে বিছানায়। আয়শাকে না দেখে তাকে খুঁজতে যায়। মাহিদের সাথে টিভি দেখতে দেখতে সেখানেই ঘুমিয়ে পড়েছে মেয়েটা। মালা বেগম তাকে নিজের কাছে নিতে চাইলে মাহিবা কোলে করে আয়শাকে নিজের কাছে রাখার কথা বলে। জোর করেন না মালা বেগম, মেয়েটা নিজের সংসার নিজের মতো বুঝে নিক। আমাদের পাশে আয়শাকে শোয়াতে হাফ ছাড়ে মাহিবা। সোজা হয়ে দাঁড়িয়ে কয়েকবার শ্বাস নেয়। সব কাজ ছেড়ে আয়শাকে জড়িয়ে শুতে চোখ খুলে আম্মাদ। নীল আলোয় চোখ ধাজানো রূপে পাশের দৃশ্যটা তার কাছে বড়ই মনোরম লাগে। একটা বস্তা হাতে মাহিদ ছুটে চলেছে। পেছনে আর একটা বস্তা নিয়ে টানাটুনি করছে মাহিবা।
বাড়ির বাইরে সে এমন দৃশ্য দেখে আহমাদ। কাছাকাছি যে জিজ্ঞেস করে, এগুলো কি? কাল সারাদিন লোকটার সাথে কথা হয়নি। এই মুহূর্তে হাওয়ায় ভাষা স্বরে পেছন ফিরে উচ্ছল কণ্ঠে বলে, বই, আমার বই। হতবিফল আহমদ বলে, এত? জি। আমাকে দিন। এক বাক্যে বস্তা ছেড়ে দেয় মাহিবা। পরক্ষণে তড়িগড়ি করে বলে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হলো? বস্তার মুখে আলগা দড়িটা খুলে উপর থেকে একটা ডায়েরি হস্তগত করে মুখটা বেঁধে দেয় মাহিবা। এবার চলুন। মাঝ রাস্তায় দড়ি নিয়ে টানাটানি বিরক্ত রুদ্রেক করে আহমদের মনে। পরক্ষণে কালকের ডায়েরি দেখে হারিয়ে যাওয়া মেজাজ ফিরে আসে আহমদের। এটা আবার হাতে নেওয়ার কি হলো? সে কি এটা ফেলে দিত? আশ্চর্য! মেজাজের গরম হাওয়ার তালে বিশাল বস্তা নিয়ে মাহিবাকে পেছনে ফেলে যায় আহমদ। মাহিদের পাশ কাটাতেই ছেলেটা ডেকে ওঠে, দুলা ভাই। চোখ বন্ধ করে শ্বাস নেন আহমদ। এই মাঝ রাস্তায় কোনোভাবেই মেজাজের বিস্ফোরণ ঘটানো যাবে না। পেছন ঘুরে তাকাতেই মাহিদের গম্ভীর মুখ নজরে আসে। কাছে এসে ছেলেটা বলে, আমার বোনের অনেক খারাপ দিক আছে, আমি জানি, কিন্তু ভালো দিক যে একদম নেই তা না। আপনি খুঁজলেই মন ভালো করার মতো গুণ ওর মাঝে খুঁজে পাবেন। থেমে আবার বলে, আপনি বড় মানুষ, আপনাকে উপদেশ দেয় আমার সাজে না, কিন্তু আপনার কাছে আমার অনুরোধ, আমার বোনকে অবহেলা করবেন না, প্লিজ। এই মুহূর্তে মাহিদের মধ্যে একজন ভাইকে দেখল আহমদ। কাল সারাদিন যেই মেয়েটার সাথে মারামারি করে বেরিয়েছে, আজ তার হয়ে কারো কাছে অনুরোধ করতে এসেছে। কি আশ্চর্য! তবে ছেলেটার ভাই ভাই ভাব আমাদের ভালো লাগল। কোনো শব্দ খরচ না করে এক ফালি হাসি উপহার দিল মাহিদকে, যেন আশ্বস্ত করল। সব মালামাল গাড়িতে উঠিয়ে দেওয়ার পর আয়শার দিকে চেয়ে মাহিদ বলে, আমাকে ভুলে যাবেন না যেন বিআইন সাহেবা। মুখ ভেঙচি অন্যদিক ফেরে আয়শা। মাহিবার দিকে ফিরে তার মাথায় হাত রাখে। অপরিপক্ক হাতে স্নেহের পরশ বুলিয়ে বলে, যা আপু। বুকে ব্যথা নিয়ে মাহিবা শুনতে পায় ভাইয়ের হাজারো না বলা কথা। কিচ্ছু উত্তর দিতে পারে না সে, কিচ্ছু না। বাবার থেকে বিদায় নিয়ে গাড়ির ইঞ্জিন শুরু হয়। মা বিদায় দিয়েছেন সেই বাড়িতেই। বাড়িতে এসে কোনো রকমে ফ্রেশ হয়ে সালেহা বেগমের সাথে গল্পের ঝুড়ি খুলে বসেছে মাহিবা আর আয়শা। টেবিলের উপরে ফেলে রাখা ডায়েরি বারবার টানছে আহমদকে। কৌতূহলে তার অবস্থা নাজেহাল। কে এমন ছিল মাহিবার জীবনে যার কথা মনে করে সে আজও ডায়েরির পাতা ভেজায়? ঘরের দরজায় সে উচ্চকণ্ঠে বলে, আমি দরজা লাগাচ্ছি, কেউ যেন এখন আমাকে বিরক্ত না করে। গল্পে আকস্মিক দাঁড়িয়ে বসে যায়। বিরক্ত মুখে সালেহা বেগম বলেন, তুই বলতো ওর এমন বদভ্যাস? বলা কোয়া ছাড়াই ঘরের দরজা বন্ধ করে বসে থাকে। আজ তো তাও বলেছে। পাত্তা দেয় না মাহিবা। সে এখন গল্পে মজে আছে। বহুল্য বাড়ির মেহমান সবাই এর মাঝে বিদায় নিয়েছে। ডায়েরি খুলতে যায় আহমদ, মাঝপথে থেমে যায়। কারো ব্যক্তিগত জিনিস না বলে ধরার মতো মানসিকতা তার নয়। কিন্তু মন তো মানছে না। উথাল পাথাল মনে নিযুক্তি সাজায়। বাইরের কেউ তো আর না। নিজের বউরের জিনিস দেখা নিশ্চয়ই খারাপ কিছু না। বউ? ভাবনা বেশি দূর গোড়াতে না দিয়ে ডায়েরির প্রথম পাতা খোলে। নাম ঠিকানার জায়গায় গোটা গোটা অক্ষরে লেখা, আমার ডায়েরি ধরেছেন কেন? রাখুন, রাখুন বলছি। ধপ করে বন্ধ করে দেয় আহমদ। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা! আশ্চর্য! ডায়েরির প্রথম পৃষ্ঠে কেউ এগুলো লিখে রাখে? এবার প্রথম পাতা এড়িয়ে ভিতরে ঢুকে। প্রথম পৃষ্ঠার লেখা তাকে নিয়ে যায় অনুভূতির রাজ্যে। বাংলা ইংরেজি মিশানো লেখা পুরো ডায়েরি যুগে। প্রত্যেক পৃষ্ঠে ছাড়া ছাড়া কিছু লেখা, কোথাও আবার এক লাইনেই শেষ। সেই সাদা গোলাপের চারা আমার কাছে আজও আছে, কিন্তু নেই সেই উপহার দাতা। এই ডায়েরি কার্ড দেওয়া মনে আছে? আমি কিন্তু তার কথা ভেবেই লিখছি। আমি আমার কথা রেখেছি, কিন্তু আমার কাছে করা সেই প্রতিজ্ঞা, সেটা তো হাওয়ায় ভেসে গেল। অবশ্যম্ভাবে এই বিচ্ছেদের গল্পটা এমন হলো কেন? আমরা তো এমন বিচ্ছেদ চাইনি। এখন আমি কিভাবে বাঁচব? কিভাবে? বেশ কয়েকটা পাতা পর একটা তারিখ দেখতে পায় আহমদ। লাল কালিতে বড় বড় করে লেখা, আজ থেকে 2 বছর আগের 5 নভেম্বর। ধৈর্যের বাঁধ ভেঙে যায় তার, আর পড়তে পারে না। সিদ্ধান্ত নেয় মাহিবাকে খোলাখুলি জিজ্ঞেস করার। হন্তদন্ত পায়ে ছুটে ঘর থেকে বের হয়ে আসে আহমদ। উদ্দেশ্য মাহিবাকে খোঁজা। মেয়েটা কি সত্যি চলে গেল? ড্রয়িং রুমে এসে খুঁজে পায় না মেয়েটাকে। রান্নাঘরে উকিলায়, ওখানেও কেউ নেই। মায়ের ঘরে যেতে গেলে দরজা ঠেলে সালেহা বেগম নিজেই বের হয়ে আসেন। চিন্তিত ছেলেকে দেখে সুধান, কি হয়েছে বাবা, কোনো সমস্যা? জড়তার সাথে আহমদ উত্তর দেয়, না মা, মাহিবা কি তোমার ঘরে? কই না তো। ভ্রু কুচকে ঘটনা ঠাওর করার চেষ্টা চালান মহিলা। ছেলে বউয়ের মাঝে ঢোকাটা ঠিক মনে করেন না। সেই ক্ষণে আফিয়ার ঘরে চোখ যেতেই বলেন, আফিয়ার ঘর বন্ধ কেন? ওখানে আছে নাকি দেখ। ঘাড় ঘুরিয়ে আফিয়ার ঘরের দুয়ার পানে চায় আহমদ। ফের মায়ের দিকে চেয়ে বলে, তুমি যাও মা, কোনো সমস্যা নেই।
ছেলে রাগ বাড়িয়ে বলা কথায় সালেহা বেগম বুঝলেন ছেলে তার উপস্থিতি এখানে চাচ্ছে না। সম্মতি দিয়ে প্রস্থান নেন তিনি। আফিয়ার ঘরের দরজা ঠেলে ভেতরে যায় আহমাদ, আবার বন্ধ করে দেয় দরজাটা। জানলা বন্ধ। ঘরের ঘুলঘুলি দিয়ে আসা ভাঙা আলোয় দেখতে পায় খাটের সাথে হেলান দিয়ে মেঝেতে বসে আছে মাহিবা। গুটিসুটি হয়ে থাকা দেহটার দিকে এগিয়ে যায় আহমাদ। অন্ধকারে চোখ সয়ে এলে বুঝতে পারে ওইটুকু দেহ খানিক পরপরই কেঁপে কেঁপে উঠছে। অনুশোচনার অন্তর্জালে জড়িয়ে পড়ে আহমাদ। ডায়েরির লেখাগুলো চোখে ভাসে, বুকে বিধে। নিঃশব্দে মাহিবার পাশে যে বসে, টলমলে চোখ তুলে তাকায় না মেয়েটা। নিজের সাথে জুঝতে থাকা আহমাদ এক পর্যায়ে মাহিবার আধা শুকনো চুলে হাত রাখে, কণ্ঠ খাদে নামিয়ে তাতে অনুশোচনার অপাঙ্ক্তেও সুধা ঢেলে দেয়। মাহিবা। মাথা ওঠায় না মেয়েটা, আরও একটু গুটিয়ে যায়। সেই তালে আরও একটু এগিয়ে এসে দূরত্ব ঘোচায় আহমাদ। মাথা থেকে হাত কাঁধে নামিয়ে নরম কণ্ঠে বলে, তাকাবেন না মাহিবা? কৃষ্ণাব কক্ষে ভার হওয়া মাথা তুলে লালাভ আখিদ্বয় আহমাদের পানি নিক্ষেপ করে মাহিবা। বুকটা কেঁপে ওঠে আহমাদের। তৎক্ষণাৎ বিনীত কণ্ঠে বলে, সরি মাহিবা, আই এম রিয়েলি সরি। আমি আসলে ওই লেখাগুলো দেখে উল্টোপাল্টা ভেবে ফেলেছিলাম। আর আর আমাকে ক্ষমা করে দিন প্লিজ। ডুকরে কেঁদে ওঠে মাহিবা। কান্না ভাঙা স্বরে বলে, আমি দুশ্চরিত্রা নই। আমি আপনার জীবনের প্রথম পুরুষ। বিশ্বাস করুন, আপনার আগে আমার জীবনে কেউ ছিল না, কেউ না, আমি সত্যি বলছি। মেয়েটার কাছে যায় আহমাদ। পাশে থেকে বলে, আমি বিশ্বাস করছি, আপনি কাঁদবেন না প্লিজ। থামে না মাহিবা। কান্নার মাঝে ভেসে ওঠে ইশিকার মায়াবী মুখশ্রী। আহমাদের কথাকে অগ্রাহ্য করে বলে, ও ইশিকা আমার বেস্ট ফ্রেন্ড। আমরা ক্লাস 2 থেকে বান্ধবী, জানেন। ও আমার সবচেয়ে কাছের বান্ধবী ছিল, এখনও আছে। 2 বছর আগে 5 নভেম্বরে। গলা বুঝে আসে, কণ্ঠ কেঁপে ওঠে। থামে না মাহিবা। গলায় দলা পাকিয়ে থাকা কান্নাগুলো কি ভীষণ পীড়া দিচ্ছে। আর্তনাদ করে বুকটাকে হালকা করতে চায় মেয়েটা। 5 নভেম্বরে আমরা একসাথে কোচিংয়ে যাচ্ছিলাম। রাস্তা পার হওয়ার সময় আমি একটা গাড়ির মুখে চলে গেছিলাম। আমাকে ঠেলে দিতে যে ও নিজেই গাড়ির সামনে পড়ে গেছিল। হু হু করে কেঁদে ওঠে মাহিবা। আমার দিশেহারা বোধ করে। কিভাবে সান্ত্বনা দিবে মেয়েটাকে? অনভ্যস্ত হাতে মেয়েটার মাথা বুকে চেপে ধরে, ঘাড়ে পিঠে হাত বুলিয়ে দেয়। হয়েছে মাহিবা, আর কাঁদে না। সান্ত্বনার বটবৃক্ষ পেয়ে সেটা আঁকড়ে ধরে মাহিবা। প্রথম আলিঙ্গনের সুপ্ত অনুভূতি ভুলে বলতে থাকে, ও আমাকে বাঁচাতে যে গাড়ির নিচে চাপা পড়ে গেল। আমি কিভাবে বাঁচব ওকে ছাড়া? ওর মতো আমাকে কেউ বোঝে না, কেউ না। ও আমাকে ছেড়ে কিভাবে চলে গেল? ও আর বলতে পারে না মাহিবা। জোরে জোরে শ্বাস নিতে থাকে। মুখ নামিয়ে মেয়েটার চেহারা দেখতেই ভয় পেয়ে যায় আহমাদ। মাহিবা, কি হলো? বুকে হাত দিয়ে শ্বাস নেবার চেষ্টা করে মাহিবা। মুখ খুলে বুক ডলতে থাকে। কষ্টে এদিক ওদিক করতে যেয়ে খাটের পাশে ড্রেসিং টেবিলের ওপরে থাকা ফুলদানিতে হাত লেগে সেটা সজোরে পড়ে যায়। টুকরো টুকরো হয়ে যায় দৃষ্টিনন্দন শোপিসটা। মাহিবার এমন আচরণে ভয় জেঁকে ধরে আমাদকে। কি হচ্ছে মাহিবা? শ্বাসকষ্ট হচ্ছে। কি করব আমি? ইনহেলার আছে আপনার? আমাদের বাহু বন্ধনে থাকা মাহিবা খুব কষ্টে মাথা নাড়ায়, ইশারায় নিজেকে হ্যান্ডব্যাগ নির্দেশ করে। তৎক্ষণাৎ হাঁক ছাড়ে আমাদ। মা। চিন্তিত সালেহা বেগম সজাগ ছিলেন। বিয়ের পরদিনই কি এমন হয়ে গেল ছেলেমেয়ে দুটোর মাঝে? না শুনতে পারছেন না সইতে। সেই ক্ষণে আহমাদের ডাকে চমকে উঠে ছুটে যান তিনি। বারান্দায় খেলতে থাকা আয়শা নিজের পুতুলগুলো ফেলে রেখে ছুট দেয়। আফিয়ার কক্ষের দ্বার উন্মোচন করে আহমাদের বাহুতে লুটিয়ে পড়া মাহিবার নীলচে মুখ দেখে আতকে ওঠেন সালেহা বেগম। কি হলো মেয়েটার? আল্লাহ, ওনাকে ধরে রাখো মা। ছুটে যেয়ে মাহিবার হ্যান্ডব্যাগ তল্লাশি করে ইনহেলার নিয়ে ফিরে আসে আহমাদ। মায়ের হাত থেকে খুব সাবধানে মাহিবাকে নিজের নিকটে নিয়ে এসে ইনহেলার মুখে প্রবেশ করায়। শ্বাস নিতে পেরে আস্তে আস্তে শান্ত হয় মাহিবা। আশপাশ ভুলে মেয়েটাকে বুকে চেপে ধরে চোখ বন্ধ করে বিড়বিড়ায়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতীক্ষ্ণ দৃষ্টিতে ছেলের আদলে চোখ বোলান সালেহা বেগম। তার না বলা কথাটা ছোট্ট মেয়েটা বলে ফেলে, ভাবিমণিকে তুমি কি করেছে দাদা ভাই? বোনের কথায় চোখ খুলে তাকায় আহমাদ। মাহিবাকে বুক থেকে সরাতে গেলে খেয়াল করে মেয়েটা দুর্বল হয়ে গেছে, প্রায় ঘুম ঘুম। মায়ের সামনে মাহিবাকে এভাবে রাখতে অস্বস্তি কাজ করলেও খানিক আগের দৃশ্য মনে করে আর সরায় না। কথা বলছো না কেন? ওর এমন অবস্থা হলো কি করে? সালেহা বেগম ধমকে চোখ মেলে চায় মাহিবা। অত্যন্ত দুর্বল কণ্ঠে থেমে থেমে বলে, কালকে আমার বান্ধবীর মৃত্যুবার্ষিকী মা। ওর কথা মনে করে কেঁদেছিলাম, তাই এমন হয়েছে। নিভু নিভু চোখে চেয়ে থাকা মেয়েটার ঘরমাক্ত আদলে দৃষ্টিপাত করে আহমাদ। মনে মনে কৃতজ্ঞতা বোধ করে মায়ের সামনে পরিস্থিতি সামলানোর জন্য মাহিবার কাছে যেয়ে তার মাথায় হাত বুলিয়ে দেন সালেহা বেগম। একটু রেস্ট লাও মা, ঘুমাও একটু। স্নেহের পরশ পেয়ে চোখ বুজে ফেলে মাহিবা।
বন্ধ চোখের কোল ঘেঁষে বেয়ে পড়ে টুকরো অশ্রু। নরম কণ্ঠ শুনতে পায়, ওই ঘরে চলুন, হাঁটতে পারবেন? মাথা নেড়ে সম্মতি দিতেই আহমাদ খুব যত্নে ধরে ওঠায় মাহিবাকে। আরেক পাশে আয়শা ছোট্ট হাতে আঁকড়ে ধরে মাহিবার আরেক হাত। ঘরের সামনে পৌঁছাতেই মেয়েকে নিজের কাছে নিয়ে নেন সালেহা বেগম। চোখের ইশারায় চুপ থাকতে বলেন। খুব সাবধানে মাহিবাকে বিছানায় শুয়ে দেয় আহমাদ। মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে বলে, ঘুমিয়ে পড়ুন। ঘুমের দেশে পাড়ি জমায় মাহিবা। ক্লান্ত শরীর বেশি সময় নেয় না ঘুমে তলিয়ে যেতে। নিদ্রার গভীরে গেলে চোখের কোল ঘেঁষে অশ্রুর সাথে মুখ ফুঁড়ে বেরিয়ে আসে, ইশিকা, ইশিকা। ব্যথাতুর সে মুখশ্রীর দিকে অনিমেষ চেয়ে রয় আহমাদ। দুপুরে খাওয়া দাওয়ার পর মাহিবার থেকে বিদায় নিয়ে বের হয় আহমাদ। উদ্দেশ্য মায়াবাড়ি। সেই মুহূর্তে বাড়িতে প্রবেশ করে আফিয়া। নিজ ঘরে প্রবেশ করেই চিৎকার করে ওঠে মেয়েটা। রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে সামনে তাকায় আহমাদ। আজ কতটা দিন পরে এলো এখানে? 1 মাস তো হবেই। জায়গাটাকে ভীষণভাবে মিস করেছে, সাথে সে মানুষটাকেও। কাঠের তৈরি নেমপ্লেটে একবার চোখ বোলায় আহমাদ। খোদাই করে লেখা মায়াবাড়ি। পাশে তাকাতেই 70 ছুঁই ছুঁই বৃদ্ধ আজহারউদ্দিন মনোরম এক হাসি দেন। আসসালামু আলাইকুম বাজান, কি খবর তোমার? আমগরে এতদিনে মনে পড়ল? বৃদ্ধের পাশে রাখা খালি চেয়ারে বসে পড়ে আহমাদ। সালামের উত্তর নিয়ে বলে, আপনি আর এসব নাই বলেন চাচা, আপনার সাথে তো আমার কথা বলাই উচিত না। আমার অনুরোধ আপনি রাখলেন কই? রাগ করে না বাজান, এতগুটি পোলাপান থুইয়া কেমনে দাওয়াতে যাইতাম কও তো? কিন্তু তোমার জন্যে আমি আর তোমার চাচি মন ভইরা দোয়া করে দিছি। এখন কত বাহানায় যে বের হবে আপনার আর তার। আহমাদের দীর্ঘশ্বাসে স্নেহের হাসি হাসেন আজহারউদ্দিন। নিজের ছেলেদের মনে পড়ে খুব করে। যুবক ছেলেটার মাথা ভর্তি চুলের মাঝে ভাঁজ পড়া হাত ডুবিয়ে প্রশ্ন করেন, দিনকাল ভালা যায় তো বাজান? নতুন মানুষ কেমন? মাহিবার মুখটা চোখে ভাসতেই অজান্তেই স্নিগ্ধ এক হাসি জায়গা করে নেয় আহমাদের ঠোঁটের কোণে। বৃদ্ধের কোটরে ঢুকে পড়া অভিজ্ঞ চোখ যেন আর কিছু জানতে চাইল না। প্রসন্ন হেসে উত্তর দিল, ভালো থাকো বাজান, খুব সুখে থাকো। ভিতরে যাই চাচা। যেন অনুমতি চাইল। বৃদ্ধ লোকটা সায় জানাতেই দীর্ঘশ্বাস ফেলে উঠে দুপাল্লার বিরাট দরজার একটা প্রান্ত ঠেলে হালকা ফাঁকা করে ভেতরে ঢোকে আহমাদ। আজহারউদ্দিন এখন আকাশপানে চেয়ে চোখ মুছবেন। বেশ জানা আছে কেন যে ওইসব কুলাঙ্গারদের মনে করে কাঁদে। ভেতরে ঢোকে একটা সদর দরজা পার হয় আহমাদ। জায়গাটা ফাঁকা, বান্দা কই। সদর দরজা পার হতেই বিশাল এক মাঠ নজরে আসে। মাঠের একপাশে দোতলা দালান, অপর পাশে একই রকম কাঠামোর ভিন্ন রঙের আরেকটি দালান। দুপাশে সারি সারি সবুজ ঘাসের মাঝ দিয়ে তৈরি পাথরের রাস্তা দিয়ে হেঁটে যায় আহমাদ। তাকে দেখতে পেয়েই বাম পাশের দালানের দোতলার বারান্দা থেকে একটা চিৎকার ভেসে আসে। সেদিক পানে চাইতেই চোখের রোদ এসে হানা দেয়। ডান হাতের তালু আড়াআড়ি চোখের উপরে রেখে হাসি দেয় আহমাদ। হাত নাড়তেই কেউ দাদাভাই বলে চিৎকার দেয়। পরপর শুনতে পাওয়া যায় বেশ কিছু উচ্ছ্বসিত স্বর, দাদাভাই এসেছে, দাদাভাই এসেছে। হাসি গেথে রয় আহমাদের মুখে। আয়শা এখানে মাঝে সাঝেই আসে। কয়েকবার এসেই এই ডাক ওদের শিখিয়ে দিয়ে গেছে। শুনতে বেশ লাগে আহমাদের। চোখের পলকে আহমাদকে ঘিরে ধরে একটা দল। প্রাণবন্ত সেই দলকে দেখে চোখ জোড়ায় আহমাদ। কি যে ভালো লাগে এখানে এলে। কেউ শার্টের হাতা ধরে টানছে তো কেউ পাশ ধরে। কথার কিচিরমিচিরে কিছুই ভালো করে শুনতে পায় না ছেলেটা। চারিপাশে সকলকে দেখতেই পায়ের ওপর কিছুর অস্তিত্ব টের পেয়ে নিচে তাকায়। দলের সর্বকনিষ্ঠ সদস্য তার পায়ের উপর দাঁড়িয়ে হাসি মুখে কোলে তুলে নেয় আহমাদ। ছেলেটা এখনো স্পষ্ট করে কথা বলা শেখেনি। আমাদের সারা মুখে নিজের লালাভরা হাত বুলিয়ে বলে, দাদা, দাদা। নিজের শার্টের হাতা দিয়ে ছেলেটার মুখ মুছে যথাসম্ভব কোমল কণ্ঠে বলে, কি খবর, আহনাফ কেমন আছে? ফোকলা দাঁতে হাসে ছেলেটা। নিজের নামের সাথে মিলিয়ে ছেলেটার নাম রেখেছে আহমাদ। কি ভীষণ মায়া লাগে দেখলে। ফুলো ফুলো গালে একটা চুমো বাসাতেই একজন বলে ওঠে, দাদাভাইরে দেখি চমলক দেখা যায়। শব্দের উৎসের দিকে তাকাতেই দেখা যায় হাসান দুপাটি দাঁত বের করে হাসছে। তার বয়সী নাফিম বন্ধুর সাথে তাল মিলিয়ে বলে, সবই ভাবির হাতের কামাল, চেহারায় এমনি হুইল মারছে যে
আলো ছিটা ছিটা আসতেছে। এই হুইলের রহস্য কি দাদাভাই? দাদাভাই শব্দটা টেনে টেনে বলে নাফিম। সপাটে এক ঘুষি খায় পেটে। আহমাদ মেরেছে। চোখ রাঙিয়ে তাকিয়ে আছে ছেলেটার দিকে। গায়ের জোরও দেখি বাড়ছে। আর কি কি উন্নতি করছেন কনশুনি? বলতে না বলতে আহমাদের পায়ের কাছে 15-20 জনের পুরো দল বোল হয়ে বসে পড়ে। গালে হাত দিয়ে তার দিকে তাকায়। ভাবখানা এমন যেন রাজ্যের মনোযোগ তাদের মাঝে। আহনাফ তার সহচরদের এমন বসে যেতে দেখি খুশি হয়। হাততালি দিয়ে বলতে থাকে, তন্তুনি তন্তুনি। হতভম্ব আহমদ। ফাজিলের দল? গম্ভীর কণ্ঠে বলে, আমি যে তোদের বড় ভাই, সেইটা কি গুলে খেয়ে ফেলছিস? তৎক্ষণাৎ কেউ দৌড়ে এসে বৃত্তের মধ্যিখানে ঢুকে পড়ে। ঝাঁকড়া চুলগুলো তখনও ঈষৎ নড়ছে। বসেই আহমদকে উদ্দেশ্য করে ভীষণ আবেগী কণ্ঠে বলে, ভুলি নাই রে, ভুলি নাই। তুই তো আমার জানে জিগার দোস্ত। বল না, হুইলের রহস্য কি? এমন চমৎকার হুইল পাইলি কই? উদ্দিষ্ট ব্যক্তিকে লাথি দিয়ে আহনাফকে নামিয়ে হাঁটা ধরে আহমদ। এক ফাজিল ট্রেনিং দিয়ে সবগুলোকে ফাজিল বানিয়েছে। পেছন থেকে ইফাত চেঁচিয়ে ওঠে, আরে নতুন বর দেখি লজ্জা পাইছে, আয় হায়। হাসির রোল পড়ে যায় মাঠের একাংশে। কটমটে দৃষ্টিতে তাদের দেখে আবার সামনে তাকায় আহমদ। 3টা দালানে সীমাবদ্ধ এই জায়গাটা কারো স্বপ্নের বাস্তব রূপ। বয়স বেশি না। এবার এই মায়াবাড়ি 7 বছরে পা দিল। যেই ছেলেগুলোর সাথে আহমদ দেখা করল, তারা এই মায়াবাড়িরই বাসিন্দা। অপরদিকে দালানে থাকে মেয়েরা। মাঝে সারি সারি মেহগুনি গাছ যেন সীমানা টেনে দিয়েছে দুদলের। এই ছেলেমেয়েগুলো কারু না কারু নারী ছাড়া ধন। কিন্তু রাস্তার ধুলোর আস্তরণের পর নিজ শরীরে আর পিতৃছায়া বা মাতৃমায়া কোনোটাই এদের ভাগ্যে জোটেনি। ভাগ্যের নিষ্ঠুর লিপিতে ছিল খোলা আকাশের নিচে রাত কাটানো। কিন্তু ভাগ্যের পরবর্তী কোমল রূপটুকু এই ছেলেমেয়েরা জানত না। তাদের জানাতেই যেন ইফাদের আগমন। ইফাদের পুরো পরিবার কানাডা প্রবাসী। জীবনের বিশাল একটা অংশ বাংলাদেশে থাকলেও পরবর্তীতে দেশান্তরিত হতে চান ইফাদের বাবা। পুরো পরিবার রাজি থাকলেও ইফাত কোনোভাবেই সম্মতি দেয়নি। ছেলের জেদের কাছে হার মেনে তাকে এখানে রেখেই সকলে প্রবাস পাড়ি দেয়। সে সময়ে তাদের ওখানে যাওয়াটা বেশ দরকারও ছিল। তখন থেকে ইফাদ নিজের শিশু নিজেরই অভিভাবক। আহমাদের সাথে তার বন্ধুত্ব করে জীবন থেকে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় জীবনেও 2 বন্ধু একে অপরের কাছে ছাড়া করেনি। সেই সূত্র ধরে ইফাদের স্বপ্ন সম্পর্কে ধারণা ছিল আহমাদের। বন্ধুর স্বপ্ন পূরণে সেও সঙ্গ দেয়। এই তো বড় একটা আবাস তাদের দুজনের পক্ষে গড়ে তোলা সম্ভব ছিল না। ছেলের সদিচ্ছায় সায় দেন ইফাদের বাবা ইফতেখার সাহেব। এই মায়াবাড়ি তৈরিতে সিংহভাগ অবদান তার। তবে বর্তমানে ইফাদ এবং আহমদই এই বাড়ির হর্তাকর্তা। তাদের পরিচালনায় চলছে প্রায় 150 এতিম ছেলেমেয়েদের সুশৃঙ্খল জীবন। এখন ইফাদের জীবন এখানেই আবর্তিত হয়। দিন শেষে সকল ক্লান্তি কাটাতে এখানেই ঠাঁই নেয় সে। মায়াবাড়ি, এই নামটাও যে কত খুঁজে খুঁজে রেখেছে ওরা। এই বাড়ির ভিত্তি যে মায়া, দয়াপরবশ হতেও এটা তৈরি নয়। সাধারণ কোনো এতিমখানা ওরা তৈরি করতে চায়নি। এখানকার প্রত্যেকটা শিশুকে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত থাকা, খাওয়া, পড়াশোনার পাশাপাশি প্রত্যেককে কোনো না কোনো কাজে দক্ষ করে তোলা হচ্ছে। ইফাদ একটা ব্যবসা দান করানোর চেষ্টা করছে। তার ইচ্ছা আছে এখানকার ছেলেমেয়েদের তার ব্যবসায় কাজে লাগানোর। দেখা যাক চেতনা কতদূর আগায়। আজহারউদ্দিনের স্ত্রী নাজমা বেগম। এই বাড়ির সকলের রান্নাবান্নায় দায়িত্ব তার কাঁধে। যদিও আরও বেশ কিছু লোক রাখা আছে, তবে সব দিক নির্দেশনা তিনিই দিয়ে থাকেন। ছেলেমেয়েগুলো যখন তাকে আম্মা বলে ডাকে, কি যে প্রশান্তি পান অন্তরে। বিশাল রান্নাঘরে উকি দিতেই নাজমা বেগমের চেহারাটা দেখতে পায় আহমদ। চাচি বলে ডাক দিতেই হুড়মুড়ি আসেন নাজমা বেগম। মাথায় গালে কপালে হাত বুলিয়ে বলেন, অমানিক, কতদিন পরে আইলা তুমি? এই চাচিরে একটুও মনে পড়ে না তুমগোর? মহিলার হাত মুঠায় নিয়ে আহমদ বলে, ব্যস্ত ছিলাম চাচি, বিয়ে টিয়ে এসব ঝামেলায় পুরো মাস চলে গেল। বৌমা কই গো মানিক, তারে আনো নাই? না চাচি। কেন, বউয়ের মুখ দেখাইবা না? আপনি বাসায় চলেন চাচি, সে তো পরের বিষয়, আগে তারে আনো, তোমার এই বাড়ি দেখাও। আচ্ছা বলে দেখব আসে নাকি। আইব আইব। তা মানিক, তুমি এত শুকাইছ কেন? খুব খাটনি গেছে বাজান? মানিক নামের এক ছেলে ছিল নাজমা বেগমের। সে মারা গেছে বেশ ছোটবেলাতেই। আহমদকে দেখে নাকি তার মৃত ছেলের কথা মনে পড়ে। সেই প্রথম দিন থেকে তিনি আহমদকে মানিক বলে ডাকতে অভ্যস্ত।
আহমাদের পিছু পিছু ঘুরছে ইফাদ, ডেকে চলেছে সেই কখন থেকে। বান্দা পাত্তা দিলে তো। আরে শালা, এমন করস ক্যা? আমি মনে হয় ইচ্ছা করে বসেছিলাম ক্যানাডা। পিছু ফিরে বন্ধুর চেহারায় তাকায় আহমাদ। তার নির্লিপ্ত অভিব্যক্তি দেখে এগিয়ে যে আহমাদের ঘাড় পেঁচিয়ে ধরে ইফাদ। আম্মু অসুস্থ ছিল তো ভাই, আমি কালকেই ল্যান্ড করছি। ভালো? কি ভালো? কথা কস নাকি অশান্তি? ভাল লাগে না আমার। কি বলবো? বর কি কি করে? চেহারার চমকের রহস্য কত? এইসব কি ভাবির হাতের জাদু নাকি? প্রথম দিকে অতিষ্ঠ ভঙ্গিতে বললেও শেষে বেশ সিরিয়াস হয় ইফাদ। কিন্তু এহনো কথা কানে গেতেই তার উপর হামলে পড়ে আহমাদ। বিয়েতে উপস্থিত না থাকায় জমানোর আগের রেশ মেটায় যেন সে। আফিয়ার চিৎকার ঘর ছেড়ে বের হয়ে আসে সকলে। আয়েশা মাহিবার সাথেই ছিল। বোনের চিৎকারে বেশ ভয় পেয়েছে মেয়েটা। সালেহা বেগম ঘরে ঢুকতে আরেক দফা চিৎকার করে আফিয়া। আমার এই ভাস কে ভেঙেছে মা? ভাঙা ফুলদানির কিছু টুকরো তখনও মেঝেতে পড়ে আছে। বেশ অপরাধী কণ্ঠে বলে মাহিবা, আমার হাতে লেগে ভেঙে গেছে। মেয়েটার দিকে তেড়ে আসে আফিয়া। তোমার সাহস কি করে হয় আমার অনুপস্থিতিতে আমার ঘরে আসা? তার উপর আবার ঘরের জিনিসপত্র ভেঙেও ফেলেছ? আফিয়া। ধমকে ওঠেন সালেহা বেগম। এসব কোন ধরনের ব্যবহার? তোমাকে নিশ্চয় আমি এমন শিক্ষা দেইনি? মায়ের দিকে তাকিয়ে রাগে ফসফস করে আফিয়া। মা না থাকলে আজ মেয়েটাকে বুঝিয়ে দিত। সরি আফিয়া, আমি ইচ্ছা করে ভাঙিনি, বেখেলে হাতে লেগে পড়ে গেছে। অসহ্য। আফিয়াকে ধমকে মাহিবাকে ঘরে পাঠিয়ে দেন সালেহা বেগম। মেয়েকে ধমকের সাথে সাথে খাওয়া দাওয়ার নির্দেশ দিয়ে নিজেও ঘরে যান। থেকে যায় আয়েশা। আপাই? বিরক্ত চোখে আয়েশার দিকে তাকায় আফিয়া। তখনই তাকে ঘটনা সবিস্তারে বর্ণনা করে আয়েশা।